জন্য নিজের জীবনটা শেষ করে দিয়েছে পাগলটা। প্লিজ আল্লাহ তুমি ওকে ভালো রাখিও, ওর জীবনের সব পাপ ক্ষমা করে দিও। মিম নামাজে বসে দোয়া করছে রাজের জন্য, যাতে ওর জীবনের সব পাপ মুছে দেয়। ঠিক তখনই মোবাইলে একটা মেসেজের শব্দ আসে। সেই দিকে কান না দিয়ে মিম নামাজে মনোযোগ দেয়। নামাজ শেষ হয়নি করে যখন মোবাইল হাতে নেয়, দেখতে পায় বেঈমানটা মেসেজ দিয়েছে। সবাই ভাবতেছেন বেঈমানটা কে? বেঈমানটা হলো হাসিব। এসএমএস দিয়েছে হাসিব, হাই কেমন আছো? মিম হাসিবের মেসেজ দেখে কোনো রিপ্লাই দেয় না, কারণ হাসিবের সাথে ফালতু কথা বলার মিমের কোনো টাইম নেই। তাই মিম আবার মোবাইলটা রেখে খাইতে যায়। প্রায় 30 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে এসে দেখে আবারও মেসেজ আসে। হাসিব, কেমন আছো সোনা পাখি? কি হলো, কথা বলো। মিম, তুমি কি রাগ করে আছো আমার উপর? বিশ্বাস করো, অনেক ভালোবাসি তোমাকে, আই লাভ ইউ। মিম, কি হলো বেবি, রিপ্লাই দাও। তুমি রিপ্লাই না দিলে কিন্তু আমি মারা যাব, হাত কাটবো। আল্লাহর দোয়া লেগে একটা রিপ্লাই দাও, তোমার মায়ের কসম লাগে রিপ্লাই দাও সোনা পাখি আমার। যখনই হাসিব মায়ের কসম দেয় তখনই মিম রিপ্লাই দেয়। মিম, আসসালামু আলাইকুম, কাকে চাই? ওয়ালাইকুম সালাম। কাকে চাই মানে? তোমাকে চাই সোনা। মিম, ভদ্রভাবে কথা বলুন। হাসিব, ওলে আমার সোনা পাখিটা রাগ করেছে। মিম, পরিবারের লোক আপনাকে শিক্ষা দেয়নি একজন অপরিচিত মেয়ের সাথে কেমনভাবে কথা বলতে হয়? হাসিব, অপরিচিত মানে? মিম, হ্যাঁ অপরিচিত, আমি আপনাকে চিনি না। হাসিব, তুমি আমার হবু বউ, বুঝছো? মাথায় রাখিও। তক্ষুনি মিম হা হা করে হাসে। হাসিব, হাসো কেন? মিম, আপনার কথা শুনে আমার হাসি থামছে না, সত্যি আপনি একজন অভিনেতা হতে পারবেন। আসিফ, হোয়াট? মিম, আর মেসেজ দিয়েন না। হাসিব, মিম শোনো একটু। মিম, জি বলুন, কি বলবেন? হাসিব, আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো তোমাকে ছাড়া বাঁচবো না। মিম, এইসব ডায়লগ টিভিতে মানায়, বাস্তবে না। হাসিব, কি করলে বিশ্বাস করবে আমি তোমাকে ভালোবাসি? মিম, আপনাকে কিচ্ছু করতে হবে না ভাইয়া। হাসিব, ওই ভাইয়া বলো কেন? আমি তোমার স্বামী, বুঝছো? আর একটিবার যদি এই কথা বলো তোমার ব্যবহার খারাপ হবে। হাসিব, কোনো, আমাদের তো বিয়ে হবে 5 বছর পর, আমি আর মাত্র 1 বছর আছে, আমি বাসায় গিয়ে বিয়ে করবো ভাবতেছি। মিম, ও আপনার এই 4 বছর ভালোবাসা কোথায় ছিল? কই একদিনও তো খবর নিলেন না আমি কেমন আছি, আছি কিনা খারাপ আছি। হাসিব, সরি। মিম, সব কিছু সরি দিয়ে হয় না, বুঝছেন? হাসিব, জানি, তবুও ক্ষমা করে দাও। মিম, আপনি ক্ষমার যোগ্য না। হাসিব, কেন? আমি কি খুব বেশি ভুল করেছি? মিম, সেটা আপনি ভালোই জানেন। আচ্ছা একটা কথা বলেন, বলো, আবার সাথে কেন এমন করেছেন? আমি কি ক্ষতি করেছি আপনার? আপনি তো আমাকে সেই দিন পার্কে রুমে নিয়ে গেছিলেন, কিন্তু যখন মানুষ সাংবাদিক আমাকে খারাপ খারাপ মন্তব্য করলো কেন কিছু বলেননি? আপনি তো বলতে পারতেন, এটা আমার বউ, আমরা ঘুরতে এসেছি। পারতেন কিনা বলতেন। জানেন, যখন সাংবাদিক আমাকে বেশ্যা, নটি, পতিতালয় থাকি, দেহ ব্যবসা করি, এসব কথা বলছিল, আমার এত খারাপ লেগেছিল, কিন্তু আমি ভেবেছিলাম সবার ভুল ধারণা পাল্টে দিবেন আপনার দ্বারায়। আপনি যদি সবাই বলতেন আমিও গিয়েছিলাম পার্কে, মিম আমার বউ, দেখতেন কেউ আমাকে ভুল বুঝতো না। কিন্তু আপনি জানেন আপনি কেন এমন করছেন? হাসিব, কেন? মিম, আপনার মান সম্মানের দিকে তাকিয়ে আর কিছু বলিনি। হাসিব, আমি ভয় পাইছিলাম খুব। মিম, ভালো কথা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা আপনি আমাকে এখনো ভালোবাসেন কি? অনেক ভালোবাসি। তবে আমার একটা কিডনি ড্যামেজ হলো, চোখ অন্ধ হলো, তখন আপনি কইছিলেন? তখন তো ঠিকই বলেছিলেন। তখন হাসিব বলে, আমি তখন অনেক খারাপ অবস্থায় ছিলাম, কিন্তু আমার বাবাকে ঠিকই অপমান করেছেন আপনি। আমার বাবা যখন অপারেশনের জন্য টাকা চেয়েছিলেন, আপনি কি বলেছিলেন মনে আছে? না মনে নেই, মনে থাকবার কথা। আপনি বলেছিলেন আপনার মেয়ে, আমার যে ওকে টাকা দিব, আর অন্ধ মেয়েকে কেউ বিয়ে করবে না, বলেছেন যে ফোন কাটেন আর কখনো ফোন দিবেন না। ও মনে পড়ছে। ভালো, যাই হোক, আপনার আমার মতো বেশ্যা দেহ ও ব্যবসা করা মেয়েকে ভুলে যান, ভালো কাউকে পাইয়ে যাবেন জীবনে। আমার তোমাকেই চাই, এটা শুধুমাত্র আপনার একটা স্বপ্ন, বুঝছেন? আমি বাস্তব রূপ দেখিয়ে দিব, আর কিছু না। আর একটা কথা আছে। জি বলেন তাড়াতাড়ি, তোমার টাকা লাগলে বলো, পাঠাই দেই। কিছু কিনি? হা, কি হলো, আবার হাসো কেন? টাকা পয়সা আপনার মাকে দিয়ে বুঝিয়েছেন, আপনার মায়ের অনেক টাকা দরকার, মাকেই দেই টাকা। ও হ্যাঁ, আমার একটা কথা মনে পড়লো, আপনি নাকি বলেছেন আপনার মাকে আপনার টাকা দেন প্রতি মাসে। আরে না, আমি বলিনি ওইসব কথা। মিম, তবে কি আপনার মা মিথ্যে বলছেন আমাদের? জানি না, আমি সত্যি। ও এখন কেন
কেন জানবেন? আমি সত্যি যদি আপনাকে কাছে পাইতাম তবে যে কি করতাম, কি আর করতে, আমাকে উম্মা উম্মা দিতা আর বুকে মাথা রেখে ঘুমাইতা। চুপ করো বেয়াদব কোথাকার। এটা বলে মিম ফোনটা কেটে বন্ধ করে দেয়। এখন শুধুমাত্র মিমে দিন কেটে যায় রাজের চিন্তা করতে করতে। এখন তেমন কারোর সাথে কথা বলে না, ঠিক মতো খায় না, এইসব। আবার মিমের বাবা মা লক্ষ্য করতেছে তো হঠাৎ একদিন মিমকে উদ্দেশ্য করে বলে, মিম মারে আর কতদিন এমন করে থাকবি বাবা? মিম জানি না বাবা। মা, এমন চিন্তা করলে তো পাগল হয়ে যাবি, তোর ভাগ্যটাই খারাপ ছিল তাই এমন হয়েছে। এসব এখন একটু মাথা থেকে ঝেড়ে ফেল। মিম পারতেছি না বাবা, শুধুমাত্র রাজের কথাই মনে পড়ে। বাবা আমি বলি কি, আজ একটু বাইরে ঘুরে আয়, ভালো লাগবে তোর। মিম কিন্তু, কোনো কিন্তু না, তোকে কিছু টাকা দেয়, মার্কেটে কিছু কিছু কেনাকাটা করে আয়, প্লিজ না করিস না। এমন কথা শুনে মিম আর না করিতে পারল না। ঠিক আছে বাবা, ঠিক আছে কথা। বাবা অন্য রুমে থেকে কিছু টাকা নিয়ে আসে। মিম এই নে 5,000 টাকা আছে এখানে, কিছু কেনাকাটা কর, ঘুরে আয়, দেখবে ভালো লাগবে। মিম ঠিক আছে বাবা। এরপরে মিম বাবার থেকে টাকা নিয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরোয়। প্রায় 30 মিনিটের জার্নি রংপুর সুপার মার্কেটে আসে। এসে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে মার্কেটের ভিতরে ঢুকতে, রাজ না এটা? এই রাজ দাঁড়াও, আমাকে ছেড়ে যেও না প্লিজ। মিমের এত ডাকাডাকির পর রাজ একটুর জন্য দাঁড়াল না, বরং একটি মেয়ের হাত ধরে গাড়ি নিয়ে চলে গেল। রাজ চলে যাওয়ার পর মিম ভাবতে থাকে, সত্যি কি রাজ ছিল, না আমার দেখার ভুল? ডাক্তার তো বলেছে রাজ মারা গেছে, গণকবরে তাকে কবর দিয়েছে, তবে এটা কে ছিল? এসব ভাবতে ভাবতে তখনই মিমের মাথা ঘুরে। সবাই ভাবতেছেন রাজ এখানে কেমন করে আসলো? আসলে রূপা আর রাজ বর্তমান নীল দুজনের মধ্যে একটু কেনাকাটা করার জন্য এসেছিল, কিন্তু যখনই রূপা নীল মার্কেট শেষে গাড়িতে চলে আসবে ঠিক তখনই মিম দেখে ফেলে নীলকে ডাকি শুরু করে দেয়। আর এরপরে তো দেখলেনি, মিম মাথা ঘুরে পড়ে যায়। যখন মিমের চোখ খুলে দেখতে পায় একটি রুমের ভিতরে শুয়ে আছে, ঠিক তখনই একজন ডাক্তার আসে। ডাক্তার, আপনার জ্ঞান ফিরছে? তবে আমার আবার কি হয়েছিল? আপনি নাকি রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছিলেন, তখন আপনাকে কিছু লোক এখানে নিয়েছে। আমার মনে পড়েছে। কোনো সমস্যা নাই, তবে টেনশন করবেন না কিন্তু, আর যদি করেন আবার এমন হতে পারে। ঠিক আছে ডাক্তার, আপনার কথা মানার চেষ্টা করব। আচ্ছা আমি এখন যেতে পারি? আপনার যদি সুস্থতা মনে হয় যেতে পারেন, না হলে একটু রেস্ট নিয়ে যেতে পারেন। মিম আমি যাইতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে তবে। এরপরে মিম 1 সেকেন্ড ওখানে না দাঁড়িয়ে সোজা আসে তো বাসায় এসে, মা বাবা তোমরা কোথায়? মিমের ডাক শুনে ওরা চলে আসে। কি হয়েছে মা তোর? বাবা আমি রাজকে দেখেছি। হোয়াট? বাবা আমি রাজকে দেখেছি, সত্যি বলছি। মা এটা কেমন করে সম্ভব বল? রাজ তো মারা গিয়েছে, আর ডাক নিজেই সেই কথাটা বলেছে। কিন্তু আমি রাজকে দেখেছি। ওটা তো রাজ নাও হতে পারে, হয়তো রাজের মতো, কিন্তু রাজ না হতে পারে। কিন্তু বাবা পুরোটাই রাজ। আমার মনে হয় কি রাজ এখনো বেঁচে আছে, হতে পারে, কিন্তু রাজকে কোথাও দেখলি? আর রাজ কোথায় গেল বল আগে? রাজ একটা মেয়ের হাত ধরে একটা মাইক্রো করে চলে গেল। আমি কত ডাকলাম কিন্তু সাড়া দিল না বা একটু দাঁড়ালো না। তবে খুঁজবি কেমন করে? বাবা আমি আরো একটা জিনিস নোটিশ করেছি, ওই গাড়ির নাম্বার প্লেট। বাহ তাই নাকি? চলো আমরা গাড়ির সম্পর্কে খোঁজ লাগাই। ঠিক আছে। এরপর শুরু হয় মিম আর তার বাবা গাড়ির সম্পর্কে খোঁজ নেওয়া। অক্লান্ত খোঁজাখুঁজি 10 দিন পরে ওই গাড়ির সম্পর্কে সব তথ্য পেল। গাড়িটা রূপা নামে একটি মেয়ের নামে আছে, আর ওই গাড়ির লোকেশন হলো রংপুর মিঠাপুর 570 নাম্বার বাড়ি যেতে। এসব তথ্য পাওয়া মাত্র মিমের বাবা মিম দুজনে রওনা হয়। প্রায় 2 ঘন্টা পরে 570 নম্বর বাড়িতে এসে হাজির। তো বাসায় এসে মিম কলিং বেল চাপা দেয়। কলিং বেল বাজাতে 2 মিনিট পর রাজ চলে আসে। রাজকে দেখে মিম নিজেকে কন্ট্রোল করতে না পেরে জড়িয়ে ধরে। ঠিক তখনই রাজ, এই 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 আপনি কি সব করতেছেন? হ্যাঁ মিম চুপ থাকো, তোমাকে অনেকদিন পর কাছে পেয়েছি। হোয়াট? আমি তোকে অনেক ভালোবাসি রাজ। সেটা আবার কে শুনি? কেন তুমি রাজ? আমি রাজ না, আমি নীল, আমাকে ছেড়ে দিন। মিম এই কথা শুনে রাজকে ছেড়ে দেয়। নীল মানে? আমি নীল। কিন্তু স্মৃতিশক্তি হারার পরে এখনো পর্যন্ত সে জানে না যে ওর নাম হলো রাজ। ও সবাই এখন নীল বলেই ডাকে। মিম তুমি মিথ্যে বলছো। নীল আমি কেন মিথ্যে বলবো? আমি তো আপনাকে চিনি না। মিম প্লিজ এমন করিও না। তখনই মিমের বাবা বলে ওঠে, বাবা তুমি কি মিমকে বাঁচিয়েছো নিজের জীবন দিয়ে? নীল আশ্চর্য, আমি যদি জীবন বাঁচাতাম তবে আমি কেমন করে বেঁচে আছি? এমন কথা শুনে মিম আর তার বাবা দুজনে অবাক। আমি জানতাম আল্লাহ তোমাকে কোনো না কোনো উপায়ে বাঁচিয়ে রেখেছে। এই আপনারা দুজনে এখান থেকে চলে যান। কি শুরু করছেন দুজনে? আমাকে পাগল বানাবেন? যান আপনারা, আমার বউ আসবে এখন অফিস থেকে। বউয়ের কথা শুনে মিমের কলিজা কেঁপে উঠলো। বউ মানে? কিসের বউ? বউ মানে আমার স্ত্রী, বুঝছেন? নীলের কথায় বুঝলাম রূপা নীলের দুজনে বিয়েও হয়ে গেছে। মিম তুমি এই 6-7 মাসের ভিতর বিয়েও করেছো? আপনি কি যাবেন না এখনই পুলিশে কল দেবো? যাচ্ছি। তার আগে একটা কথা বলো তো। কি কথা?
তোমার কোমরের উপর থেকে একটু তোমার পরনের শার্টটা তুলবে? এই কথা শুনে রাজ রাজ বলতেই নীল এমন একটা থাপ্পড় দেয়, ঠাস ঠাস ঠাস। আপনাদের যথেষ্ট পরিমাণ সম্মান করছে আর আপনারা এইসব বলতেছেন? এটা বলে নীল দরজা লাগিয়ে দেয়। রাজরা শোনো, আমার কথা শোনো। কে শুনে কার কথা? নীল সোজা দরজা লাগিয়ে চলে যায়। চলো মা, এটা রাজ না, রাজ হলে নিশ্চয়ই তোর সাথে এমন ব্যবহার করতো না। মিমের বাবা, বাবা এটাই রাজ। তুমি শিওর কেমনি যে এটা রাজ? তুমি ওর দাঁতের দিকে নজর দিচ্ছিলে না? ওর সামনে দুটো দাঁত একটু প্যারা আছে, বলতে বাঁকানো। রাজের কি এমন ছিল দাঁত? বাবা, রাজেরও এমন ছিল। আমি শিওর এটাই রাজ। ও নিশ্চিত কিছু না কিছু হয়েছে। আচ্ছা চল এখন বাসায় যাই, আজ অনেক রেগে গেছে রাজ, আবার কাল আসিস। বাবা, আমি কেমনে যাব রাজকে ছেড়ে? সব ঠিক হবে, চল। দেখলি রাজ বেঁচে আছে, এতেই অনেক। দেখ কি হয় এখন। ঠিক আছে বাবা। এরপরে মিম ও তার বাবা দুজনে চলে আসে। এদিকে আবার কে যেন এসে নীলের বাসায় কলিং বেল বাজাতে পারে। প্রায় 15 থেকে 20 বার বাজার পর নীল দরজা খুলতেই বলে, নীল, আশ্চর্য, আপনারা কি আমাকে পাগল বানায় ফেলবেন? হ্যাঁ, কতবার বললাম আমি রাজ না, আমি নীল। ঠিক তখনই দরজার সামনে তাকিয়ে দেখে রূপা এসেছে। রূপা, নীল কি হয়েছে তোমার? কে এসেছিল? কাকে বলতে? আরে বলিও না, একটি মেয়ে আর একজন বয়স্ক লোক এসে আমাকে পাগল বানায় দিচ্ছে রাজ রাজ বলে। রূপা, প্রথম থেকে বলো কি হয়েছে তোমার? এরপর নীল সবকিছু খুলে বলে রূপাকে। আর রূপা এই ভয় সব শুনে ভয় পেতে থাকে, কিন্তু নীলকে বুঝতে দেন। নীল, ওই তোমার আবার কি হলো? কই কিছু না তো, আমি ঠিক আছি। ভিতরে চলো। আর শোনো, আবার যদি আসে ওই লোকগুলোকে আমাকে ফোন দিবা। আমার শোনাবো। এরপর রূপা ফ্রেশ হয়ে চুল চুল শুকাচ্ছে জানলার পাশে বসে। নীল তখনই পিছন থেকে জড়িয়ে ধরে, কি করছো? স্বামী স্ত্রী যা করে তাই করছে, পাগল একটা। তোমরা পাগল, আমি, বুঝছো? এই ভেবে নীল রূপার ভেজা চুলে ঘাস সরিয়ে কিস করতে থাকে। নীলের এমন ভালোবাসা পেয়ে রূপার শরীর শিউরে ওঠে, শুয়ে থাকা লোমও যেন দাঁড়িয়ে। রূপা, আরে ছাড়ো না পাগল। নীল, না ছাড়বো না। তোমার এই মায়াবতী শরীরের ঘ্রাণ নিচ্ছি, দেখছো না? বাবা, এত রোমান্টিক বর আমার ভাবতেই পারছি না। আবারও নীল যখনই পেছন থেকে রূপার পেটে হাত রাখে, নীল উপলব্ধি করে যে রূপা যেন কাঁপতেছে আর নিজেকে কন্ট্রোল করতে না পারে রূপাকে সামনের দিকে নিয়েছে। ঠিক তখনই ঠোঁটে কিছু একটা করতে যাবে, তখনই দেখে ঠোঁট দুটো আরো কাঁপতেছে। এই অবস্থায় যে লাগতেছিল না রূপাকে। রূপা, এ কি দেখছো এমন করে? নীল, তোমাকে দেখছি গো। আগে বুঝি দেখো নেই? দেখেছি, কিন্তু তোমাকে যতবার দেখছি ততবার তোমার প্রেমে পড়ে যায়। রূপা, তাই? শোনা, আমাকে কখনো ভুলে যাবে না তো? ভুলে যাব? ভুলবো কেন পাগলি? আমার খুব ভয় হয়। কোনো ভয়ের কারণ নেই, আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না বউ আমার। নীলের কথাটা শেষ করতে না করতেই নীল কথাটা শেষ করতে না করতেই ঠিক তখনই কিস করে রূপাকে, নীলকে, আর আপন করে নেয়, ঠোঁট দুটো খাইতে থাকে। এমন কাণ্ড দেখে রীতিমতো নীল অবাক। কি আর করার, রূপার সাথে নীল সায় দেয়। প্রায় 6-7 মিনিট কিস করার পর রূপা বলে, রূপা, তোমাকে নিয়ে আমার খুব ভয় হয়, না জানি কবে আমাকে ছেড়ে যাও। নীল, এক কথা কতবার বলবো ছেড়ে যাব না আমি? আর কেনই বা ছেড়ে যাবো শুনি? শোনো, যদি ওই মেয়েটা আবার আসে তখন সোজা পুলিশকে ফোন দিব আমি, বুঝেছ? তবুও রূপা যেন মনে ভয় রয়ে যায়। তাই রূপা মনে মনে সিদ্ধান্ত নেয় যে অফিস থেকে 1 মাসের জন্য ছুটি নেবে। এই আবার কি শুরু হলো তোমার? হ্যাঁ, ভাবনায় হারিয়ে যাও তুমি? কি ব্যাপার? কোনো কিছু না, আমি ঠিক আছি। যাও, আমার জন্য একটু ভুনা খিচুড়ি রান্না করো, খুব ইচ্ছে করছে খাইতে। ঠিক আছে, আমার জামাইটা তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। এটা বলে রূপা রান্না করে চলে যায়। এইদিকে আবার মিম খুবই চিন্তা, কারণ যদি ও রাজ না হয় তবে আমার কি হবে? তবে আমার বিশ্বাস ওই রাজ কাল আবার বাসায় যাব। ঠিক আমার রাজকে আমি আর করে নিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঠিক রাত 12টা বাজে, তখন মিমের ফোনে মেসেজ। মিম ঘুমে থাকা অবস্থার কারণে ফোনটি রিসিভ করতে পারে না। প্রায় 5-6 বার যখন ফোন বাজতে থাকে তখন ঘুম ঘুম অবস্থায় ফোনটা রিসিভ করে। মিম, হ্যাঁ কে বলতেছেন? আর এত রাতে কেন ফোন দিলেন? আমি রাজ বলতেছি, আমাকে চিনতে পারতেছ? কথাটা শোনা মাত্র মিম বিছানা থেকে এক লাফ দিয়ে উঠে পড়ে। মিম, রাজ, তুমি সত্যি রাজ? আমাকে চিনতে পারছো তো? জানো আমি তোমাকে নিয়ে কত চিন্তিত। তোমাকে আমি অনেক ভালোবাসি রাজ। এই কথাটা শেষ হতে না থেকে ওপাশ থেকে শব্দ আসে, হা হা হা। তোমার কি মনে হয় আমি রাজ? আমি হলাম হাসিব। মিম, তুমি কি রাজ না হাসিব? সবাই ভাবতেছেন মিম কণ্ঠ চিনতে পারলো না কেন। আসলে ঘুমের মধ্যে কে কথা বলে বোঝা যায় না, তাই মিম বুঝে না। হাসিব, আমি হাসিব। ভালো করে দেখি যে রাজকে মনে রেখেছো, আমাকে ভুলে গিয়ে। মিম, তোমার মতো লম্পট খারাপ মানুষকে ভুলে যাওয়াই ঠিক। তুমি তো একটা খারাপ মানুষ, খারাপ মানুষের সন্তান। তোর বাবা মা তোকে শিক্ষা দেয় না। হাসিব, তা রাজ বুঝি আর নেই এই পৃথিবীতে, নাকি এখনো বেঁচে আছে? তবে কে বললো রাজের কথা? হ্যাঁ, সেটা না হয় অজানাই থাক। এত রাতে কেন কল দিয়েছিস বল আগে।
তোমার ভালোবাসা পেতে ভালোবাসার কথাটা তোর মুখে বানায় না, বুঝছিস? বুঝেছি, অপেক্ষা করো, আর 2-3 দিন পর আমার ফ্লাইট, ওই 5 বছর আগের ফ্লাইট। আর থাকতে পারছি না তোমাকে ছাড়া, রাতে ঘুম আসে না, তাই বাড়ি গিয়ে তোমাকে বিয়ে করব, আমার ঘরে তুলবো। আহা, আমাকে বিয়ে করবি, তাও আবার তুই? আমার এই শুধুমাত্র রাজ আছে, আর তাছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তোমার সাথে কত কি করেছি? তোমাকে আদর করেছি, ঘুরতে নিয়ে গেছি, আরো কত কিছু। না, আমার কিছুই মনে নেই। ফোন রাখলাম, ভালো থাকেন। এটা বলে রাগ করে মিম ফোনটা কেটে দেয় আর অপেক্ষা করতে থাকে রাত্রি কখন শেষ হবে। এরপর মিম আর একটু ঘুমায় না, সারা রাত জেগে থাকে আর রাজের কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে যখন সকাল হয়ে যায়, মিম তখনই রাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আবারও 2 ঘন্টা পরে মিম রাজের বাসায় অবস্থান করে। কলিং বেল বাজাতে আবার দরজা খুলে, আসসালামু আলাইকুম, কে আপনি, কাকে চাই? রূপা। ওয়ালাইকুম সালাম, আমি মিম রাজকে খুঁজতে এসেছি। রূপা, এই বাসায় রাজ নামের কেউ থাকে না, আছে রাজ আমার। এই বলে মিম বাসার ভিতরে ঢুকে রাজ চিল্লাচিল্লি শুরু করে। রূপা, আপনাকে বললাম না এখানে কোনো রাজ নামের কেউ থাকে না? আপনি হুট করে বাসায় ঢুকে পড়লেন, চিনি না জানি না আপনাকে। মিম, রাজকে ডাকুন প্লিজ। ঠিক তখনই নীল চলে এসে, নীল, এই মেয়ে আপনি আবার এসেছেন? আর রাজকে শুনি, আপনাকে বলছি না আমার নাম রাজ না, আমি নীল। না, তুমি রাজ, তুমি নীল হতে পারো না। রূপা, আশ্চর্য, আপনি আমার স্বামীকে এমনভাবে কথা বলছেন কেন? মিম, কিসের তোমার স্বামী? হ্যাঁ রূপা, কিসের স্বামী মানে? আমরা দুজন স্বামী স্ত্রী, আমাদের পরিবার নতুন অতিথিও আসবে। মিম, প্লিজ সত্যিটা বলুন না, নীল না আমার রাজ? রূপা, আপনাকে কি আমি মিথ্যে বলছি নাকি? হ্যাঁ, আপনি কি এখন যাবেন নাকি পুলিশ ডাকবো? মিম, রাজ প্লিজ একটা বার তোমার শার্টের পেটের উপর তুলো, দেখবো তোমার পেটে কাটার দাগ আছে নাকি, এটা অপারেশনের দাগ। নীল, আপনি তো দেখি লজ্জাহীন মহিলা, লজ্জা শরম নেই। মিম, প্লিজ প্লিজ, এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, আপনি চলে যান তো, এখন থেকে ডিস্টার্ব করবেন না। মিম, না আমি যাব না, আমি রাজকে নিয়ে যাব, কারণ রাজকে আমি অনেক ভালোবাসি। নীল, আমি রাজ না, রাজ না, আমি নীল। আর কতবার বলবো আপনাকে, কেন বুঝতে চাইছেন না? তখনই মিম ফোন বের করে বলে, এই দেখো, এটা তুমি কিনা? মিমের কথা মতো হাতে ফোনটা নিয়ে দেখে নীল, আরে এ তো আমি। আর আপনি আমার পাশে বসা? আমি তো আগে কখনো আপনার সাথে দেখাই করিনি, তবে ফটো তুললাম কেমনে? মিম, তুমি হলে আমার রাজ, বুঝছো? এখন তো বিশ্বাস হচ্ছে, প্লিজ আমার সাথে চলো। নীল, অসম্ভব, আমার বউ রেখে আপনার কাছে আমি যাব? আমি পাগল হয়েছি নাকি? হ্যাঁ, আর হ্যাঁ, আমার বউয়ের কিছুদিন পর বাচ্চা হবে, আমাদের নতুন অতিথি। আপনি চলে যান, আপনার আমাদের মাঝে সমস্যার সৃষ্টি করতে আসিয়েন না। মিম, ঠিক, আমি ঠিকই আসবো আর তোমাকে নিয়ে যাবো, এটা বলে মিম চলে যায়। নীল, আচ্ছা রূপা, একটা সত্যি কথা বলো তো। রূপা, বলো, কি বলবা? নীল, এই মেয়েটা আমাকে এত রাজ বলতেছে কেন? আর ওর ফোনেই বা আমি গেলাম কেমনে? নীলের এমন কথা শুনে কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না রূপা। তবু নীলকে বুঝাইতে হবে। রূপা, এই মেয়ে চায় না আমরা একসাথে থাকি, ও চায় আমাদের মাঝে ঝগড়া লাগুক, আর ওইসব ফটো এডিট করা যায়, বুঝছো? আচ্ছা, আরেকটি কথা আছে। বলো। আমার পেটের কাটা দাগ ওই মেয়ে কেমনে জানলে শুনি? কালকে ওসে বলছে। নীলের মুখে এই কথা শুনে রূপা আশ্চর্য হয়ে যায়। কি উত্তর দেবে? রূপা, বাদ দাও বাদ দাও, এসব কথা আমার ভালো লাগছে। নীল, তুমি উত্তর দিবে আজ সব প্রশ্নের। রূপা, তুমি এমন করতেছো কেন? বললাম তো ভালো লাগছে না আমার। নীল, প্লিজ বলো না। রূপা, আমার মনে হয় কি জানো, তুমি তো অনেক সমস্যা হলে ডাক্তারের কাছে যাও, সেখানে তোমার সব রিপোর্ট সংগ্রহ করছে, ওইখান থেকে সংগ্রহ করছে, বুঝেছো? ও এই কথা, এই মহিলা দেখি খুব খারাপ আর ডেঞ্জার জন। রূপা, চলো, রুমে খাইতে হবে তোমাকে, সকাল থেকে এখনো পর্যন্ত কোনো খাওনি। এদিকে মিম যখনই রাজের বাসা থেকে বেরিয়ে আসতে থেকে ঠিক তখনই একটি প্রাইভেট কার ভিতরে আসে। কৌতূহলবশত মিম দেখতে চাইলে লোকটাকে, তাই অপেক্ষা করছে লুকায় লুকায়। ঠিক তখনই একজন লোক গাড়ি থেকে নেমে কলিং বেল বাজিয়ে ভিতরে যায়। লোকটিকে দেখে মিম তো অবাক, কারণ ওই লোকটা বাসায় কি করতেছে। আরে, অবাক হয়ে যখনই দেখে রাজ রূপা এসে দুজনে লোকটির সাথে হেসে হেসে কথা বল। ডাক্তার, কিন্তু ডাক্তার এখানে কি করতেছে? এই ডাক্তার তো বলেছেন রাজ মারা গেছে। মিমের মনে হাজারো প্রশ্ন এখন ঘুরপাক খাইতেছে, কি করবে ভেবে পাচ্ছে না। রাজের বাসায় ডাক্তার কেন আসলো এটা দেখার জন্য মিম কৌতূহল হয়ে তাই জানলার ফাঁক দিয়ে ওদের কথা শুনতে লাগলো। ভাইয়া, কেমন আছো তুমি? রূপা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা কেমন আছিস? আমি ভালো আছি ভাইয়া। ডাক্তার আর রূপার কথা শুনে মিম নিশ্চিত হলো যে এরা দুই ভাই বোন, আর এটাই হলো রাজ। ডাক্তার, নীলের কি অবস্থা তোমার? নীল, ভালো আছে ভাইয়া, সমস্যা নেই। ডাক্তার, তাই কোনো সমস্যা হলে আমাকে জানাবে। অবশ্যই ভাইয়া। এসব কথা শুনে তো মিম পুরো অবাক, কারণ এত কিছু সম্পর্কে মিম ভাবতে পারেনি, আর এত কিছু হলো। মিম এদের কথাবার্তা আবার ফোন দিয়ে ভিডিও করে রাখে প্রমাণস্বরূপ।
ভাইয়া আমি উপরে যাই, আপনারা কথা বলুন। আচ্ছা ঠিক আছে। যখনই উপরে যায় তখনই রূপা বলতে থাকে, ভাইয়া তুমি ঠিক টাইমে এসেছো, এইদিকে তো অনেক কাহিনী ঘটে গেছে। কি রে, কিসের কাহিনী? রাজ বলতে আমরা যাকে নীল বলি, এই নীলকে একটি মেয়ে চিনতে পেরেছে। মানে কি বলিস, কি হয়েছে? ভাইয়া নীলের নাম যে রাজ, সে কথাটাও মেয়েটা জানে, আর সে বলতেছে ও নাকি নীলকে ভালোবাসে। তারপর কি হলো? মেয়েটি আমাদের পিছু ছাড়তেছে না, কি করব বুঝতেছি না। যদি কোনো রকমের স্মৃতি খুঁজে পায় তখন? তার আগে বল, নীল কি মেয়েটাকে চিনতে পেরেছে? না, নীল চিনতে পারেনি। তবে সমস্যা নেই, যদি চিনতে পারে তখন আমার কি হবে শুনি? আমি আছি তো, কোনো সমস্যা নেই। আর না হলে শোন, তুই নীলকে নিয়ে একটু কোথাও ঘুরে আয়, এতে মেয়েটি এসে দেখবে বাসা ফাঁকা আর এমনিতেই ঘুরে যাবে। আমার এই অবস্থায় ঘুরতে যাব? অবশ্যই, ঠিক আছে। আমি তোমাদের কক্সবাজার যাবার জন্য 2টো টিকিট কেটে দিচ্ছি, 1 মাস ঘুরে আয় ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তখনই একজন লোক এসে, এই মেয়ে তুমি জানলা দিয়ে কি দেখতেছো? যাও এখান থেকে চলে যাও। কথাটা শুনে মিম চমকে ওঠে আর ভাবতে থেকে, এই বুঝি রে ধরা পড়ে গেলাম। মিম, চাচা যাচ্ছি। যাও, মানুষের জানলা দিয়ে উঁকি মারতে নেই, বুঝছো? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এটা বলে মিম চলে যায়। এছাড়া আর কোনো উপায় ছিল না। মন খারাপের কারণে কোনো গাড়ি না করে হেঁটে আসতেছিল মিম। ঠিক তখনই পেছন থেকে ডাক। মিম মিম ডাকটা শোনার সাথে সাথে মিম ধরপড় করে উঠে, এই বুঝি রাজ ডাকছিল। পিছন ঘুরে দেখে হাসিব। মিম, আপনি এখানে? হাসিব, কি ভাবছো তোমাকে খুঁজে পাবো না? আমাকে খোঁজার কারণটা কি জানতে পারে? হাসিব, বউকে স্বামী খুঁজবে না তো কে খুঁজবে শুনি? বাজে কথা বন্ধ করুন। আর আপনি কাল বললেন 2-3 দিন পর আসবেন, আজ হঠাৎ করে? এটা তো সারপ্রাইজ। মিম, এখানে সেটা আপনি কেমন করে জানলেন? জেনেছি কোনো এক উপায়, সেটা না হয় কোনো একদিন বলবো। ভালো, আপনি এখন আসতে পারেন। এমন কথা বলতে নেই গো আমার বউ, আমি তো আইছি তোমার সাথে ঘোরার জন্য। এটা কোনোভাবেই সম্ভব না, বুঝছেন? অসম্ভবকে সম্ভব করাই হাসিবের কাজ, বুঝেছো? আর আমার ভালো লাগতেছে না, আপনি এখন চলে যান। চলে যাবার জন্যই তো আসি নাই, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। হোক না একটু বেশি, তাতে সমস্যা কি? ভালোভাবে বলতেছি, আপনি চলে যান, না হলে খারাপ হবে বলে দিলাম। কি করবা শুনি, বলো কি করবা? হাসিব মিম যখন কথা বলতেছে ঠিক তখনই আরও কয়েক সমস্যা এসে হাজির। এই রিস্কা, এখানে দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। কথাটা বলার সাথে সাথে রিস্কাটা দাঁড়ায়। কি খবর মিম, নতুন খদ্দের পাইছো নাকি? আগের জন কই গেল শুনি? মিম, মুখ সামলিয়ে কথা বলবেন। কোনো মিথ্যা কথা বললাম বুঝি? সবাই ভাবতেছেন যে কে ব্যক্তি? এই ব্যক্তিটি হলো রহিম স্যার। রহিম স্যার, আমি মিথ্যে কিছু বলি না, বুঝেছো? কই, এখন তো রাজকে দেখি না। মিম, রাজ আছে। কোনো সমস্যা আপনার? আমার সমস্যা হবে কেন? রাজকে ছেড়ে এখন নতুন লোকের সাথে তুমি? উফ, বুঝলাম না, আপনাকে বোঝা লাগবে না। ও তো সমস্যা, তাই না? তোমাদের জন্য মেয়েদের সমাজটা নষ্ট হচ্ছে, বুঝছো? মিম, জাস্ট স্টপ। আপনি যদি আর একটাবার কথা বলেন আমি আইনের ব্যবস্থা নেব। আপনি মনে হয় ভালোই যে ভাবে বলতেছেন। রহিম স্যার, অপেক্ষায় থাকলাম, আবার কবে ভাইরাল হবে তুমি? এটা বলে রহিম সাহেব চলে গেলেন। মিম বুঝতে পারতেছে না, একটা সমস্যা থেকে উঠতে না উঠতে আর একটা সমস্যায় এসে হাজির। তখনই হাসিব বলে উঠলো, হাসিব তোমাকে এইভাবে কেন কথা বললে লোকটা, সেটা আপনাকে জানতে হবে না। হাসিব, প্লিজ বলো না একটু, শুধুমাত্র এইসব শুধুমাত্র আপনার জন্য আমাকে শুনতে হয়। আপনি আমাকে রাস্তায় বেশ্যা, হোটেলে প্রত্যেকটা দেহ ব্যবসায়ী, এই সব কিছু আপনি আমাকে বানিয়েছেন। আজ আপনার জন্য আমাকে মানুষ অপমান করে। আর কি চান? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই, সুখের ঘর বাঁধতে চাই। এটা কখনোই সম্ভব না। আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তো এত কিছু জানি না, আমার তোমাকে চাই। বললাম তো, আমি অন্য একজনকে ভালোবাসি, আর তার নাম হচ্ছে রাজ। হাসিব, রাজ তোমাকে কি এমন জাদু করেছে, হ্যাঁ, যার জন্য আমাকে ছেড়ে তুমি অন্য একজনকে বিয়ে করবা? সে আমার জন্য অনেক কিছু করেছে, যা বলার ভাষা আমার কাছে নেই। আমি রাজকে ছাড়া কাউকে বিয়ে করবো না। হাসিব, তোমার আমার পথে যেই আসুক না কেন আমি তাকে শেষ করে দেবো, হোক না সে রাজ, অন্য কেউ। আমি হাসিবের মুখে এমন কথা শুনে ঠাস ঠাস করে, তোর জন্য এত বড় সাহস আমার রাজকে নিয়ে কথা বলিস? যদি রাজের এক বিন্দু পরিমাণ ক্ষতি করিস আমি তোকে ছাড়বো না। মিমির এমন থাপ্পড় খেয়ে হাসিব বেশ অভাব। কারণ যেই মেয়ে মুখের উপর একটা কথাও বলতে পারতো না, আজ সেই মেয়েটাই থাপ্পড় দিল। ভাবতেই যেন কেমন লাগতেছে। হাসিব, তুমি যতই থাপ্পড় দাও না কেন, আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। আমি রাজের 14 গোষ্ঠী খুঁজে বের করবো। এটা বলে হাসিব চলে যায়। এইদিকে মিম ভেবে পাচ্ছে না, বেঁচে থেকেও যেন মরার মতো হয়েছে। এসব চিন্তা মাথায় শেষ করে দিচ্ছে, তবুও রাজের চাই কোনো বিনিময়ে। তাই সব ভেবে শুনে পুরো রাস্তা হেঁটে আসে মিম। কি রে মা, কি হলো? রাজ বাবা তোকে চিনতে পেরেছে? বাবা, না, তবে ও নীল না, ওই রাজ। এই কথা কি জানো বাবা? কি কথা রে?
ওই ডাক্তার আমাদেরকে মিথ্যে বলেছে, ওই ডাক্তার সব জড়িত। কি বলিস এইসব তুই মিম? শুধু তাই না, রাত যে মেয়েটাকে বিয়ে করছে ওই মেয়েটাই ভাই হলো ডাক্তার। বাবা কি? সব কিছুই সত্যি, আমাদের বোকা বানাইছে। আর এইদিকে আরেক সমস্যা। এটা আবার কি সমস্যা? হাসিব দেশে এসেছে, আমার সাথে দেখা ছিল, ও আমাকে এখনই বিয়ে করতে চায়, আমাকে রাস্তায় পেয়ে প্রায় পাগল বানায় ফেলছে। ওর বাবা মাকে জানাবো কি? থাক, এখন দরকার নেই, আমি ওকে বুঝাইছি। আচ্ছা এখন রেস্ট নে। ঠিক আছে বাবা। এটা বলে মিম নিজের রুমে বিশ্রাম করতে চলে যায়। এদিকে হাসিব আবার রাজ সম্পর্কে সব তথ্য জোগাড় করে ফেলে। এদিকে রূপা নীলকে ডাক দেয়। রূপা, নীল আমরা কক্সবাজার যাব ঘুরতে, তুমি আজকে রেডি হয়ে। নীল হঠাৎ করে ভাইয়া অফার দিয়েছে তাই না করিনি। ঠিক আছে তবে চলো। এরপরে সব কিছু গুছগাছ করে নীল ও রূপা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। রূপা, দেখবে তোমার অনেক ভালো লাগবে ওখানে। তাই বুঝি গো? এই একটু আমার কাছে আসে বসো না, তোমাকে আদর করি আমি। একদম না, মানুষ দেখবে না। দেখবে দেখবে, ওখানে যাই আগে, তারপরে যা খুশি করিও। খুশি এখন তুমি? সত্যি তো, যে যা খুশি করবো। পাগল। আই লাভ ইউ বউ, আই লাভ ইউ টু জামাই। এসব খুনসুটি ঝগড়া ভালোবাসা দিয়ে পুরো রাস্তাটা উপভোগ করতে লাগলো। প্রায় 10 ঘন্টা জার্নি করে পরে গন্তব্যস্থলে পৌঁছে যায়। এরপরে সুন্দর করে একটা হোটেলে উঠে সমুদ্রের সুন্দর ভিউ দেখা যায়। তা হোটেলে উঠতে না উঠতে নীল রূপাকে বলে, মনে আছে তো কি বলা হয়েছিল? ফ্রেশ হয়ে আসি। কথাটা বলে মাত্র নীল রূপাকে জড়িয়ে ধরে। রূপা, আরে ছাড়ো নীল, পরে সব কিছু করি। না আমার এক্ষুনি লাগবে বলে ঘাড়ে একটা কিস করে। তখনই নীল অনুভব করে যে রূপা ঘেমে গেছে। আর ঘেমে যাওয়ার কারণ এই অবস্থায় সেই লাগতেছিল। নীল যেন পাগল হয়ে যায়। এই কি হলো, থামলে কেন? থামি নাই গো শোনা। এটা বলে রূপাকে কোলে নিয়ে বিছানায় এনে ফেলে আর রূপার উপর ঝাঁপিয়ে পড়ে। এই পাগল, আসতে, আমি কি হারিয়ে যাচ্ছি নাকি? নীল, সেটাই তো, আমি কেন এমন পাগলামি করে? আমার বউ তো হারিয়ে যাচ্ছে না। কথাটা বলে রূপার নাভিতে উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে আলতো করে নাভিতে চুমু এঁকে দেয়। এমন ঠোঁটের ছোঁয়া পেয়ে রূপা যেন স্বর্গ খুঁজে পায় আর নিজেকে ঠোঁট নিজেই কামড়ে দিতে লাগলো। রূপা, এই আমার লজ্জা লাগছে। নীল, ওরে আমার লজ্জাবতী বউ, দাঁড়াও, তোমার লজ্জা দাগা দেখাচ্ছি এক্ষুনি। এই বলে পুরো শরীরের পোশাক খুলে ফেলে নীল। রূপা লজ্জায় হাত দিয়ে মুখ লুকে ধরে। বেশি গভীরে না যায়, সবাই বুঝে নেন এখন কি হবে। এরপর একটু পরে রূপা বলে ওঠে, এই তোমরা। কথা শুনে নীল অবাক হয়ে যায়। আর তোমার সন্তান কষ্ট পাবে এমন করিও না, আর আমি তো হারিয়ে যাচ্ছি না। নীল, সরি বউ, আমার রূপা পাগল বর, অনেক ভালোবাসি তোমায়। জানি। এই কথাটা বলে রূপা পাগলের মতো রূপাকে আদর করতে থাকে নীল। এইভাবে খুনসুটি ভালোবাসা ঘুরে ফিরে কয়েকবার নীল আর রূপার বেশ দিন কেটে যায়। অন্যদিকে মিম পাগলের মতো খুঁজতে থাকে রাজকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ঠিক তখনই মনে হয় ওরা তো কক্সবাজার যাবার কথা ছিল, মনে হয় সেখানে গিয়েছে। তাই মিম ওদের আসার অপেক্ষায় থাকে, কবে আসবে তাই প্রহর গণে। রাজের বাসায় মিম প্রতিদিন যায় একটু রাজকে এক নজর দেখার জন্য, কিন্তু রাজ এখনো ফিরেনি। তাই মন খারাপ করে মিম একাকে যাচ্ছিল। তখনই আবারও হাসিবের আবির্ভাব হয়। হাসিব, প্রতিদিন আসার তো কোনো কারণ নেই, ওরা কক্সবাজার ঘুরতে গেছে। সেটা আপনি কেমন করে জানেন শুনি? অনেক কিছুই জানি আমি। আপনি আমাকে ফলো করছেন কেন? যাতে কেউ তোমার কোনো ক্ষতি করতে না পারে। সেটা আপনাকে নিয়ে ভাবতে হবে না। কয়েকদিন পর তো আমার বউ হবে, তাই একটু ভাবি। আপনাকে বলছি না আমি রাজকে ভালোবাসি, কিন্তু রাজ তো তোমাকে চেনেই না, ও তো স্মৃতি হারিয়ে ফেলছে। বা এটাও খোঁজ নিয়েছেন? নিয়েছি। কোনো সমস্যা তাতে? জানি ও না, ভালো লাগছে না, আপনি চলে যান। জামাইকে কেউ ওইভাবে বলে নাকি? হ্যাঁ, আমার জামাই হলো রাজ, ও সব কিছু জানে। আসিফ, এই পৃথিবী থেকে সরিয়ে দিব ওকে তুমি যদি আমার না হও। অপেক্ষা করো, তোমার রাজ কক্সবাজার থেকে ফিরে আসবে না। ঠাস ঠাস ঠাস, তোর এত বড় সাহস রাজের নামে এই কথা বলিস? আল্লাহ যেন তোর মৃত্যু করে। আসিফ, সেটা দেখাই যাবে। আমার চোখের সামনে থেকে চলে যা বলতেছি, তোর মুখটা দেখলে আমার মনে ঘৃণা জন্মে। হাসিফ, তুমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস রাজ আর ফিরবে না। এটা বলে হাসিফ চলে যায়। এদিকে মিমের মনে হয় ঢুকে যায়, কারণ হাসিব যদি কিছু করে বসে তখন কি হবে রাজের? আচ্ছা, সত্যি কি এমন কিছু করবে হাসিব? হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাইতে থাকে মিমের। কি করবে না করবে বুঝতেছে না। এইভাবে আরও 4-5 দিন চলে যায়। 6 দিনের মাথায় মিম আবার রাজের বাসা যায়। ঠিক তখনই দেখতে পায় পুরো বাসা ভর্তি লোকজন। একটু ভিতরে গিয়ে শুনতে পায় নীল আর রূপা যে প্রাইভেট কারে বাসায় আসছিল, সেই প্রাইভেট কার ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করছে। কথা শোনা মাত্র মিমের কলিজা যেন উড়ে গেল। ঠিক তখনই মিম জিজ্ঞাসা করলো, কেমনে ব্রেক ফেল করো, কেউ কি জানো? তখন একজন লোক বলল, আমরা দেখলাম যে গাড়িটাতে যেখানে রাখা ছিল সেখানে সিটিসি দেখা যাচ্ছে,
কোনো একজন লোক এসে গাড়িটার আশেপাশে ঘুরে হঠাৎ করে গাড়ির নিচে গিয়ে কি যেন করলো, তার সাথে সাথে পালিয়ে গেল। মিম: আচ্ছা, ওরা দুজন এখন কোথায় আর কোন অবস্থায় আছে সেটা তো জানি না, তবে শুনলাম রূপার অবস্থা নাকি বেশি খারাপ, ওদের রংপুর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। কথা শুনে একটু অপেক্ষা না করে মিম হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। 1 ঘন্টা পর মিম হাসপাতালে এসে পৌঁছায়। তখন দেখতে পাই যে রূপা মারা গিয়েছে আর রাজ মারা যাওয়ার অবস্থা। এখন আল্লাহ ভরসা। ঠিক তখনই মিম ডাক্তারকে দেখতে পায়। ডাক্তার, রাজের কি অবস্থা এখন বলুন। ডাক্তারও বলে ফেলে, রাজের জন্য দোয়া করো, আল্লাহ চাইলে রাজ বাঁচবে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। মিম: আপনি আমাকে কেন এতদিন বলেন নাই রাজ বেঁচে আছে? কেন মিথ্যে বুঝাইছেন? কি হলো উত্তর দিন আমার কথা। ডাক্তার: এ অনেক কথা, আমি জানতে চাই ডাক্তার, প্লিজ। দেখো, আমার বোন রূপা মারা গেছে, এখন মনটি খুব খারাপ, প্লিজ এখন জানতে চেও না। আমার জানাটা খুব প্রয়োজন ডাক্তার। মিমের এমন আকুতিমিনতি দেখে ডাক্তার বলতে থাকে, রাজ যখন চোখ আর কিডনি দিতে এসেছিল তখন রূপাও আমার সাথে ছিল। রাজের সব কথা শুনে আমাদের খুব কষ্ট হয়, কিন্তু আমাদের কিছু করার ছিল না। আমরা বাধ্য হয়ে রাজের কিডনি যখন একটি আপনার শরীরে প্রবেশ করেছি, ঠিক 2 মিনিট পরে একটা ফোন আসে, আর সেই ব্যক্তিটি মারা গেছে বলে বাবা মা মারা গেছে ডাক্তার, কিন্তু বাবা মারা যাওয়ার আগে বলেছে আমি মারা যাওয়ার পর যেন আমার কিডনি দান করা হয়, কারণ একটি লোক মারা যাওয়ার 12 ঘন্টা পর্যন্ত নাকি এগুলো সচল থাকে। তখন আমরা ভাবলাম যে ওই লোকটির শরীরের চোখ কিডনি আপনার শরীরে প্রবেশ করানো, যেই চিন্তা সেই কাজ। ঠিক তখনই সমস্যা হলো যখন দুজনকে সুন্দর করে অপারেশন করলাম, কিন্তু রাজের স্মৃতি কোনো এক কারণে লস হয়ে যায়। এটা নিয়ে আমি আর রূপা আলোচনা করেছিলাম। তখনই রূপা বলে, ভাইয়া আমি এই রাজকে দেখাশুনে রাখবো, ওর অনেক বড় মন। এরপর শুরু হয় রূপা রাজের প্রতি কেয়ার, ভালোবাসা। একসময় রাজ আর রূপা দুজন দুজনকে ভালোবাসতে থাকে। তখন আমি বলছি, ঠিক আছে, যখন দুজন দুজনকে ভালোবাসিস বিয়ে করে ফেল। এরপরে আমার কথা মতো বিয়ে করে দুজন, প্রায় 1 বছর হবে, আর তখনই তোমার আবির্ভাব হলো। তাই আমি ওদের দুজনকে কক্সবাজারে পাঠিয়েছিলাম যাতে তুমি ভুলে যাও, কিন্তু কি থেকে কি হলো আমি বুঝলাম না। আমার বোনটার জীবন শেষ হলো, আমি জানি না এখন কি হবে। ডাক্তারের কথা শুনে মিম কি বলবে ভেবে পাচ্ছে না। তখনই ডাক্তার বলে ওঠে, ডাক্তার আচ্ছা তুমি আবার এইসব করো নাই তো? মিম: না না, এইসব করায় বিশ্বাস করেন, তবে কে করিয়েছে আমি জানি। ডাক্তার: কে করাইছে আমাকে বলেন, কার এত বড় সাহস? মিম হাসিবের সব কথা ডাক্তারকে বলে দেয়। এত বড় সাহস, এটা বলে পুলিশের কাছে চলে যায়। এদিকে মিম ও রাজের কাছে আসে, এসেই মাথায় হাত বুলাতে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে রাজ ভালো হয়। প্রায় 1 মাস পরে আজ রাজ আবার চোখ খুলছে, এটা দেখে অবাক সবাই। যাই হোক, আল্লাহ রাজকে কোনো উপায়ে রাজকে বাঁচাইছে। তখনই মিম বলে ওঠে, রাজকে? মিম: রাজ তোমার এখন কি একটু ভালো লাগছে? মিমের কথা শুনে রাজ মিমের দিকে তাকিয়ে থাকে। ডাক্তার সহ সবাই অবাক, কারণ মনে হচ্ছে রাজ স্মৃতি শক্তি ফিরে পাচ্ছে। মিম: তুমি বিশ্রাম নাও, আমি একটু বাইরে থেকে আসতেছি। এটা বলে মিম যখনই উঠে ধরতে যাবে, ঠিক তখনই রাজ মিমের ওড়না টেনে ধরে দিয়ে, আচ্ছা আমি যাব না, তোমার কাছেই আছি। এটা এইভাবে আরো কিছুদিন কেটে যায়। রাজ পুরোপুরি সুস্থ হয়ে থাকে। অন্যদিকে রূপার ভাইয়া পুলিশকে সব জানায়। পুলিশও সবকিছু খোঁজ নিয়ে দেখে এই কাজটি হাসিবে ঘটেছে, তাই হাসিবকে ধরে নেওয়া হয় আর যাবজ্জীবন জেল হয়। তো হঠাৎ করে একদিন ডাক্তার এসে বলে, ডাক্তার মিম একটু বাইরে আসো। মিম এখন আবার ডাক্তারকে ভাইয়া বলে ডাকে। ডাক্তার: ভাইয়া বলো। ডাক্তার: আমার মনে হয় কি জানো, রাজ স্মৃতিশক্তি ফিরে পেয়েছে। রূপার সাথে কাটানো কোনো কিছুই মনে নেই, আমিও চাই না আর মনে পড়ুক। মিম: মনে নেই কিছু। আমি এতদিন পরে বুঝলাম, যদি মনে থাকতো তবে ঠিকই ও রূপার কথা বলতো। ডাক্তার: যাই হোক, তুমি বলিও না, আমি দোয়া করি তোমরা সুখে থাকো। এটা বলে ডাক্তার চলে যায়। ঠিক তখনই রাজ, মিম এই মিম। রাজের ডাক শুনে মিম রাজের কাছে চলে যায়। বলো, কই গেছিলা? এই তো তোমার কাছেই আছি। রাজ: আচ্ছা, আমি না তোমাকে কিডনি চোখ দিয়েছিলাম, কিন্তু আমি বেঁচে আছি কেমনে? বাদ দাও তো, ওইসব পরে বলবো, শুনি। ঠিক আছে। তখনই মিম বলে ওঠে, মিম একটা কথা বলি রাজ তোমাকে। বলো। মিম: আই লাভ ইউ, তোমাকে অনেক ভালোবাসি। রাজ: আই লাভ ইউ টু, আমিও তোমাকে অনেক ভালোবাসি। মিম: এই বুঝি পাগলটা আমার। এই একটু আমার কাছে আসো, আমি একটু কথা বলবো। রাজের কথা মতো মিম কাছে চলে যায়। বলো। ঠিক তখনই রাজ মিমকে কাছে পেয়ে ঠোঁটে কিস করতে থাকে। মিমও কিছু না করে রাজের সাথে কিস করতে মগ্ন থাকে। এভাবে হাজারো কষ্ট উপেক্ষা করে মিমের ভালোবাসার মানুষটিকে আপন করে নেয়। রাজের জন্য, রূপার জন্য কেউ কেউ কষ্ট পেও না। এই মিমের মতো আমারও একটা নতুন তুমি চাই, যে হাজারো অভিমানে আমার সাথেই থাকবে। গল্পটা শেষ। গল্পটা ভালো লাগলে
অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর পুরো পার্টটাই দেখার জন্য তোমরা প্লে লিস্ট দেখবে।